হ্যালো স্টুডেন্টস, আমি সৌরভ। আজকে আমরা পড়ব সয়েল স্ট্রাকচার অ্যান্ড ক্লে মিনারেলস। মেনলি ক্লে মিনারেলসের উপর আমরা আজকে ফোকাসটা করব, ঠিক আছে? ক্লে ক্লে যে আমাদের সয়েলটা আছে, ফাইন সয়েল, তার প্রপার্টিটা কিভাবে চেঞ্জ হয় জলের সাথে সাথে। অ্যাকচুয়ালি সয়েলের মেইন ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে তো ময়েশ্চার থাকার জন্য, তাই না? তো ক্লেকে আমি যদি বলি, ক্লের যে প্রপার্টি আছে অ্যাডভার্সলি চেঞ্জ হয় যখন এর মধ্যে ময়েশ্চার আসে। তো কেন চেঞ্জ হচ্ছে তার জন্য ক্লের ভেতরটা জানা আমাদের খুব প্রয়োজন। প্রথমে আমরা জেনে নিই। দেখো, ক্লে কি? ক্লে হচ্ছে ফর্মড ডিউ টু কেমিক্যাল ওয়েদারিং অফ রকস। আমরা এটা প্রথম দিনই পড়েছিলাম। যখন এই কেমিক্যাল ওয়েদারিং হলো, আর এর যে পার্টিকেলগুলো আমরা জানি 2 মাইক্রন, ঠিক আছে? 2 মাইক্রন মানে 1000 দিয়ে ভাগ করলে আমরা ওটাকে এমএমে পাবো, ঠিক আছে? তার মানে 0.002 মিলিমিটার। এর থেকেও ছোট সাইজের পার্টিকেল নিয়ে তৈরি হয় ক্লে, ঠিক আছে? ক্লে পার্টিকেলগুলো ফ্লেকি ইন শেপ অ্যান্ড শিট লাইক। ফ্লেকি ইন শেপ মানে, ফ্লেকি শেপটা কি? চিপস যেরকম হয় না, চিপস যেমন আমরা খাই না চিপসগুলো, আলুর চিপস, সেটার যে শেপটা সেটা কিন্তু অনেকটা ফ্লেকি টাইপের, ঠিক আছে? যে রাউন্ড শেপ, ফ্লেকি কাকে বলবো? এরকম শেপকে বলবো ফ্লেকি। সরি, এটা ইলংগেটেড অ্যাকচুয়ালি হয়ে গেল। ফ্লেকি বলতে চ্যাপ্টা টাইপের, এরকম থিকনেস খুবই কম। দিস ইজ কল্ড ফ্লেকি। এইরকম ধরনের শেপ হয় একটি ক্লে পার্টিকেলসে, ঠিক আছে? তো এই যে ক্লে মিনারেলস, এই ক্লে মিনারেলসগুলো মেইনলি দু ধরনের শিট থাকে, দু ধরনের এর মধ্যে শিট থাকে, যে দুটো নিয়ে আমাদের ক্লে মিনারেলসগুলো তৈরি হয়। একটি টেট্রাহেড্রাল শিট, একটি অক্টাহেড্রাল শিট। টেট্রা কথাতেই আছে, মোনো মানে হচ্ছে এক, ডুও মানে দুই, ট্রাই মানে তিন, এইভাবে টেট্রা মানে চারটে ফেস থাকবে, ঠিক আছে? টেট্রাহেড্রাল শিট মানে চারখানা ফেস থাকবে তার, অক্টাহেড্রাল শিট মানে আটখানা ফেস থাকবে তার। তো প্রথমে চলে আসি টেট্রাহেড্রাল শিটে। টেট্রাহেড্রাল শিটে দেখো কি বলেছে, দেখতে অনেকটা এরকম হয়। এটা হচ্ছে টেট্রাহেড্রাল শিট বা সিলিকা শিটও একে বলা হয়, বা একে সিলিকা শিটও বলা হয়। কারণ কি, দেখো এটা একটা পিরামিড টাইপের, যার তিনটে তল আছে, এইদিকে একটা, এদিকে একটা, ওইদিকে একটা, আর এর নিচে একটা তল আছে। তাহলে চারটা ফেস হয়ে গেল। আর এর মাঝখানে হয়েছে আমাদের সিলিকা, যার চার্জ আছে আমাদের +4। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে না, চার্জ আছে এখানে +4 সিলিকা। আর এর কর্নারগুলোতে আছে অক্সিজেন, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল শিট, মানে একটা সিলিকা শিট। এরকম অনেকগুলো সিলিকা শিট একসাথে জুড়ে থাকবে এই ক্লের ভেতরে। এরকম সিলিকা শিট অনেকগুলো জুড়ে থাকবে। ইচ অক্সিজেন ইজ শেয়ার্ড উইথ 2 টেট্রাহেড্রাল ইউনিট। প্রতিটা অক্সিজেন দুটো টেট্রাহেড্রাল ইউনিটে শেয়ার থাকবে। দেখো একটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা সিঙ্গেল টেট্রাহেড্রাল শিট। এর সাথে কি হচ্ছে, এভাবে এই যে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে করে এরা লাইন বাই লাইন জুড়ে থাকবে, ঠিক আছে? একটা অক্সিজেন, নিচের যে একটা অক্সিজেন, সেটি দুটোর সাথে শেয়ার করে। যেমন এই অক্সিজেনটাকে তুমি ফলো করো, এটার সাথেও আছে আর এটার সাথেও আছে, তার মানে দুটোর সাথে শেয়ার করছে। অক্সিজেনের এমনি চার্জ কি আমরা ধরেছি নেগেটিভ, আমরা -2 হয়। কিন্তু যেহেতু এই দুটোর সাথে এইভাবে শেয়ার করেছে আরেকটার সাথে, সেহেতু দুটোই -1 -1 নেবে, আর উপরেরটা নেবে না, কারণ উপরেরটার সাথে ম্যাচ হবে না। তো টপ অক্সিজেন চার্জড -2 অ্যান্ড বটম 3 অক্সিজেন চার্জড -1 অ্যাজ দে শেয়ার্ড ইন 2 ইউনিটস, ঠিক আছে? তাহলে এখানে একটু -2 লেখা আছে, এগুলো সব -1 হবে, হয়ে গেল। যখন সিঙ্গেল থাকবে তখন কিন্তু অ্যাকচুয়ালি -2, কিন্তু সিঙ্গেল কখনো থাকে না, এগুলো সবসময়
অ্যাটাচ হয়ে থাকে। তাহলে নেট চার্জ কি হলো আমার? -2, -1, -1, -1 লিখে ফেললাম। আর সিলিকা আছে +4 লিখে ফেললাম। তাহলে নেট চার্জ হচ্ছে -1। তাহলে আমার সিলিকা শিটের নেট চার্জ কত? -1। ঠিক আছে, এই যে সিলিকা শিট, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব সোজাভাবে এইভাবে। এটা হচ্ছে সিলিকা শিট, অ্যাকচুয়ালি এরকম, কিন্তু রিপ্রেজেন্ট করব এভাবে। ঠিক আছে, এবার চলে যাই অক্টাহেড্রাল শিট। 8টা তল থাকবে, দুটো এখান থেকে মাঝখান থেকে কেটে দিলে দেখো উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, 4টা সাইডের পিরামিড, 4টে সাইড উপরে, 4টে সাইড নিচে। ঠিক আছে, এখানে অক্সিজেন থাকে না, এখানে OH আয়ন থাকে, যার OH মাইনাস। এখন দেখো অক্টাহেড্রাল শিটে যদি মাঝখানে আমাদের অ্যালুমিনিয়াম প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা গিবসাইট শিটও বলি। যদি আমাদের অ্যালুমিনিয়াম না থাকে, যদি এখানে ম্যাগনেসিয়াম থাকতো মাঝখানে, তাহলে সেটাকে আমরা ব্রুসাইট শিট বলবো। ঠিক আছে, এখন যদি নেট চার্জের কথা বলি, তাহলে আমি একটা কথা বলি, এই যে একটা OH মাইনাস আয়ন, ঠিক আছে, তার চার্জ হচ্ছে কত? -1। চার্জ মনে রাখবে -1। তাহলে -1/3 কেন? সেম, -1 একটা OH মাইনাস আয়নের চার্জ, OH-এর চার্জ, কিন্তু সেটা শেয়ার করেছে 3টের সাথে। 3জনের সাথে যদি ওই চার্জটা শেয়ার করে তাহলে -1/3। ঠিক আছে, কখানা OH আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টা। তাহলে 6টা ইন্টু -1/3 করলাম। আর মাঝখানে আছে অ্যালুমিনিয়াম পজিটিভ আয়ন, সেটা কত? +3। তাহলে গিবসাইট শিটের আলটিমেট নেট চার্জ কত? +1। সেটা যদি ব্রুসাইট শিট হয় 0 হয়ে যাবে, কারণ ব্রুসাইট শিট থাকলে মাঝখানে +3 না থেকে +2 থাকে, সেজন্য এটা -2 +2 0 হয়ে যাবে, কোনো চার্জ থাকবে না। ঠিক আছে, এই গেল অক্টাহেড্রাল শিট। গিবসাইট শিট কখন বলবো? যখন অ্যালুমিনিয়াম থাকবে, যখন ম্যাগনেসিয়াম থাকবে, দেন ইট ইজ ব্রুসাইট শিট। এত শিট পড়লাম, কনফিউজ হয়ে যাচ্ছ যে এগুলো দিয়ে করবোটা কি, এগুলো কি অ্যাকচুয়ালি। এবার দেখো ব্রুসাইট শিটটা আগে তোমরা অক্টাহেড্রাল শিটটাকে দেখে নাও। অক্টাহেড্রাল শিট কীভাবে কানেক্টেড থাকে দেখে নাও। এই যে একটা OH দেখো কয় জায়গায়, এটার সাথেও আছে, এই সামনেরটার সাথেও আছে, পেছনেরটার সাথেও আছে। তাহলে 3টের সাথে শেয়ার করলে -1/3। ঠিক আছে, এইভাবে শেয়ার করছে। আলটিমেটলি এরকম একটা ফর্ম তৈরি করছে জন্য এটাকে আমরা এরকম রেক্ট্যাঙ্গুলারভাবে দেখাবো। অ্যালুমিনিয়াম হলে গিবসাইট শিট এভাবে অ্যালুমিনিয়াম করে দেখাবো, যেভাবে আমরা সিলিকা দেখেছিলাম। সিলিকাটা হচ্ছে একটু ট্রাপিজিয়াম টাইপের, এটা রেক্ট্যাঙ্গুলার টাইপের। আচ্ছা, এত কিছু যে পড়লাম, তাৎপর্যটা কি, তাই না? যে এত কিছু যে পড়লাম তার মানেটা কি? মানে হচ্ছে, এবার দেখো, টেট্রাহেড্রাল শিট আর অক্টাহেড্রাল শিট একে অপরের সাথে জড়িত হয়ে এরকম ধরনের একটা স্ট্রাকচার গঠিত করে। নিচে ফলো করো, আমি একটু কালিটা আলাদা নিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল তোমার কি টেট্রাহেড্রাল শিটের একটা সিরিজ। মাঝখানে ফলো করো অক্টাহেড্রাল শিটের সিরিজ, তার উপর দেখো আবার টেট্রাহেড্রাল শিটের সিরিজ। এভাবে করে কন্টিনিউ হতে থাকে, আর সেই কন্টিনিউশনটা মিলিয়েই হয় আমাদের ক্লে মিনারেল। মিনারেল কিন্তু আবার অনেক প্রকার আছে, সেগুলো পরে পড়বো, আগে বুঝে নাও এটা হচ্ছে ক্লে মিনারেল। ঠিক আছে, এবার যখন আমি ক্লে মিনারেলে আসবো একটু পরে, তখন তোমরা জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা জাস্ট কেমিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মিনারেলস, ভিতরে কি আছে সেগুলো। এবার একটা জিনিস দেখে নাও, আইসোমরফাস সাবস্টিটিউশন মানে কি কি বলেছে দেখো। মেটালিক আয়ন্স of one kind is substituted by other metallic ions of same or lower valency but of same size. Therefore, net charges in the clay mineral changes in clay mineral. কথাটার মানে হচ্ছে
মনে করো আমার কাছে একটা সিলিকা শিট টেট্রাহেড্রাল শিট ছিল, এটা তার নেট চার্জ 1 আমরা ক্যালকুলেট করেছিলাম প্রথম। এই যে দেখো নেট চার্জ কত, -1। কিন্তু এখানে বলেছে এই যে আয়নটা আছে এই আয়নটা রিপ্লেস হয়ে যেতে পারে তার সমভ্যালেন্সির বা তার লোয়ার ভ্যালেন্সি দিয়ে। তো অ্যালুমিনিয়ামের লোয়ার ভ্যালেন্সি আছে, তো কি করে অ্যালুমিনিয়াম যদি আমার এই সিলিকা শিটটাকে সাবস্টিটিউট করে তাহলে আমার নেট চার্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি অ্যালুমিনিয়াম সিলিকা ছিল +4, অ্যালুমিনিয়াম +3, তার মানে কি প্লাসটা কমে যাচ্ছে, তার মানে 1 মাইনাস হচ্ছে। আগেই আমার -1 নেট চার্জ ছিল, এখন নেট চার্জ -2। এই চার্জগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখো ডিউ টু দিস সয়েল সারফেস চার্জ অ্যান্ড ক্লে পার্টিকেল চার্জড নেগেটিভলি মোস্ট অফ দ্য টাইম। এই যেহেতু লোয়ার ভ্যালেন্সি সবসময় ওকে রিপ্লেস করার চেষ্টা করে, সেহেতু ক্লে পার্টিকেলে সবসময় একটা নেগেটিভ চার্জ থাকে। ক্লে পার্টিকেলে সবসময় একটা নেগেটিভ চার্জ থাকে। এবার আমার কথা ভালোভাবে শোনো। যদি তোমার কাছে স্যান্ড থাকে, স্যান্ড কি একটা কোর্স গ্রেন সয়েল, আমরা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন এখনও পড়িনি, আমরা পড়বো। জাস্ট মনে রাখো স্যান্ড পার্টিকেল হচ্ছে কোর্স গ্রেন, মানে মোটা মোটা দানা। সেটাকে আমরা সিভিং করতে পারবো। সিভ মানে ওই যে আটা যেটা দিয়ে করে না, ছ্যাঁকে যেটা দিয়ে, সেটাই তো আমাদের ওই ল্যাবে সিভ, তাই না? সিভ দিয়ে আমরা কি করতে পারি, স্যান্ডকে সিভ করলাম, কত কি আছে সেটা আমরা পেয়ে যাই। কিন্তু ক্লেকে তোমরা কোনোদিন সিভ করতে পারবেই না। কেন পারবে না? কারণ এই যে ক্লের মধ্যে যে চার্জটা থাকে, এই চার্জটা থাকার জন্য ক্লে নিজের পার্টিকেলসের মধ্যেই একটা কোহেশন বন্ড সৃষ্টি করে, কোহেসিভ বন্ড সৃষ্টি করে, যেটার জন্য ক্লে পার্টিকেলসগুলোকে আলাদা করা খুবই মুশকিল। দ্বিতীয়ত ক্লে পার্টিকেলস নিজের সাথে সাথে সেই যে সিভ আছে, সিভের জালির মধ্যেও আটকে থাকবে এই আয়নের জন্য, এই চার্জটার জন্য। সেই জন্য এটাকে সিভ করা খুবই মুশকিল। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবো, যেহেতু লোয়ার ভ্যালেন্সি সবসময় চাইবে ওকে রিপ্লেস করার, ঠিক আছে, বড় হায়ার ভ্যালেন্সি হবে না, সেম বা লোয়ার ভ্যালেন্সি যখনই রিপ্লেস করতে চাইবে তখনই চার্জ কিন্তু নেগেটিভে যাবে, যেমন এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এটা পরে কাজে লাগবে একটা টপিকে, ডিফিউজ ডাবল লেয়ার বলে, সেটা আমি পরে বলছি। ঠিক আছে, এখন আবার চলে আসি দেখো ক্লে মিনারেলস এর টাইপগুলোতে। এবার তোমাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। ক্লে মিনারেলে কী কী আছে? কায়োলিনাইট প্রথম, দ্বিতীয়ত ইলাইট, তৃতীয়ত তো মনমোরিলোনাইট। তিনটে আছে, তিনটে দেখিয়ে দিলাম। এবার ডিটেইলে ঢুকি। দেখো সিলিকা অ্যালুমিনার যে শিট আছে, সিলিকা অ্যালুমিনা বা গিপসাইট বলা যায়, ম্যাগনেসিয়াম থাকলে ব্রুসাইট। সিলিকা অ্যালুমিনার 1:1 রেশিওতে অ্যারেঞ্জমেন্ট থাকে, একটার উপর একটা। সিলিকা শিট, অ্যালুমিনা শিট, সিলিকা শিট, অ্যালুমিনা শিট, সিলিকা শিট, অ্যালুমিনা শিট। এই যে বন্ডিংটা থাকে এটাই হচ্ছে কায়োলিনাইট, এক ধরনের ক্লে মিনারেলস। এর মধ্যে থাকে হাইড্রোজেন বন্ড। কি বন্ড থাকে এর মাঝখানে? হাইড্রোজেন বন্ড, যেটি কিনা খুবই স্ট্রং হয়, এত স্ট্রং হয় যে এই বন্ডটাকে ভাঙা খুব মুশকিল। ঠিক আছে, এরপরে কিছু ডাটাবেস আছে জিনিস, প্রত্যেকটা লেয়ারের থিকনেস এ দিয়েছে, এ নয় অ্যাকচুয়ালি অ্যাংস্ট্রম। ঠিক আছে, উপরে একটা 0 হবে। ঠিক আছে, এই যে এখানে 7.2 অ্যাংস্ট্রম প্রতিটা লেয়ারে। ঠিক আছে, তো কায়োলিনেট কি হচ্ছে, কায়োলিনেটে যেহেতু মাঝখানে হাইড্রোজেন বন্ড চলে আসে, সেহেতু এটাকে ভাঙা খুবই মুশকিল। যেহেতু ভাঙা খুবই মুশকিল, সেহেতু সোয়েলিং শ্রিঙ্কেজ কম হবে। সোয়েলিং মানে কি? সোয়েলিং মানে কিছুই নয়, জল যদি পেয়ে যায় তাহলে ফেপে উঠবে, সেটা সোয়েলিং। আবার যদি চুপসে যায় সেটা হচ্ছে শ্রিঙ্কেজ। তুমি ইঞ্জিনিয়ার হিসেবে ভাবো না এখন, যে সোয়েলিং শ্রিঙ্কেজ যদি সয়েলে হয় সেটা কি আমাদের জন্য ভালো? একটি স্ট্রাকচার বিল্ডিং করবো, বিল্ডিংয়ের নিচের যে সয়েলটা আছে সেটি যখনই জল পড়ে তখন সোয়েল হবে, না হলে শ্রিঙ্কেজ হবে, ফেপে উঠবে বা
চুপসে যাবে। সেটা কি ভালো? কখনোই ভালো নয়। আমরা সবসময় চাইবো যে সয়েলটার উপর আমরা এটা করছি সেই সয়েলটা সবসময় স্টেবল হোক। তো যেই সব জায়গায় কায়োলিনাইট মিনারেলসটা থাকবে, দিস ইজ গুড, কারণ সিঙ্কেজ আর সোয়েলিংটা কম হবে। কেন কম হবে? হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ডটা তাকে খুব জোর ধরে রাখে, স্টেবল রাখে। এখানে যদি উইক বন্ড হতো কি হতো? ভেঙে যেত মাঝখান থেকে, তখন সোয়েলিং হতো, সিঙ্কেজ হতো। ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ লিস্ট অ্যাক্টিভ মিনারেল। লিস্ট অ্যাক্টিভ মানে এই যত বেশি সোয়েল করবে, সিঙ্ক করবে, সেটাই হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি নিয়ে আমরা আবার পরে আসবো এক সময়। ঠিক আছে? অ্যাক্টিভিটিটা যত বেশি হবে তত খারাপ কনস্ট্রাকশনের জন্য, এবং ততই ভালো ক্রপ প্রোডাকশনের জন্য। ঠিক আছে? যত বেশি হবে ক্রপ প্রোডাকশন ভালো হবে, কিন্তু খারাপ কি হবে? কনস্ট্রাকশন। ঠিক আছে? এটাকে ডিটেইলে আসবো, যখন আমরা পড়বো ডিটেইলে আসবো। নাও ইলাইট। ইলাইট কি? এটা 1:1 নয়, এটা 2:1 অ্যারেঞ্জমেন্ট। দেখো, দেখতেই পাচ্ছ, টেট্রাহেড্রাল শিটের মাঝখানে, দুটো টেট্রাহেড্রাল শিটের মাঝখানে একটি অক্টাহেড্রাল শিট। সেই জন্য এই অ্যারেঞ্জমেন্টটাকে 2:1 সিলিকানোমিলা শিট বলবো। ঠিক আছে? কি বন্ড দিয়ে আছে? পটাশিয়াম বন্ড দিয়ে আছে। পটাশিয়াম বন্ড নট ভেরি স্ট্রং, না তো ভেরি লাইট, মোটামুটি ধরে রাখে। এই জন্য ডাজ নট সোয়েল অ্যাজ মাচ অ্যাজ মন্টমোয়েলোনাইট বাট সোয়েল মোর দ্যান কালিনাইট। মন্টমোয়েলোনাইট আসেনি, ছেড়ে দাও। পরের লাইনটা দেখো, সোয়েল মোর দ্যান কালিনাইট। কালিনাইট বেশি সোয়েল করতো না, মানে ফেপে উঠতো না, জল পেলে ওর ক্যারেক্টার বেশি চেঞ্জ হতো না। এখানে একটু হবে, খুব বেশি না, একটু চেঞ্জ হবে। কিন্তু মন্টমোয়েলোনাইট এমন একটি ক্লে মিনারেল যেখানে লুজলি হেল্ড ওয়াটার ইচ আদার, মানে এখানে ওয়াটার বন্ড থাকে, উইক ভ্যান্ডার ওয়ালস বন্ড যেটা আমরা জানতাম সেটা থাকে। তো কি হয়, একটুখানি ফোর্স পেলেই বা ওয়াটারের প্রেজেন্স থাকলেই সেই বন্ডটা ভেঙে যায়। ভেঙে গেলে ওই একই প্রবলেম, যেটা কারেন্টের হতো না এখানে হচ্ছে, সোয়েল হচ্ছে, সিঙ্কেজ হচ্ছে। ঠিক আছে? প্লাস্টিসিটি বাড়ছে। কি প্লাস্টিসিটি কি আবার আসবো পরে। ঠিক আছে? তো এই ক্লে মিনারেলস সম্বন্ধে একটি ধারণা রাখো, আর ডেটাবেস এখানে দেওয়া আছে, এগুলো একটু লিখে নেবে। ঠিক আছে? এবার কিছু ক্লে স্ট্রাকচার দেখো। ফুল ফ্লোকুলেটেড স্ট্রাকচার। ক্লে পার্টিকেলস মেইনলি যে চার্জ থাকে, ওর এজগুলোতে চার্জ থাকে পজিটিভ, আর ফেসে চার্জ থাকে নেগেটিভ। যখন ফেস টু এজের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা হবে, তখন গঠিত হবে আমাদের ফ্লোকুলেটেড টাইপ স্ট্রাকচার। দেখেই বোঝা যাচ্ছে মাঝখানে অনেক বেশি ভয়েড। এই যে দেখো, এগুলো হচ্ছে ভয়েড। তার মানে গিয়ে কোল্যাপস করে যেতে পারে আন্ডার দ্য লোড, যেহেতু ভয়েড রেশিও বেশি, তাই না? এখানে ডাটাবেস কিছু কথা বলা আছে, সেগুলো দেখে নিও। এর ফেসের সাথে এজের ইন্টারাকশানে, ফেস আর এজ বলতে কি বলছে, এই যে এটা যদি থাকে, এটা হচ্ছে এজ আর এটা হচ্ছে ফেস। এই ফেসের মধ্যে আরেকটার এজ গিয়ে লাগছে। ঠিক আছে? ফেস কিন্তু লম্বাটা, ফেসের মধ্যে এজ গিয়ে লাগছে। এইভাবে যে স্ট্রাকচারটা আমার গঠিত হচ্ছে, সেটা হচ্ছে আমার ফ্লোকুলেটেড স্ট্রাকচার। ঠিক আছে? হাই সিপেজ ভেলোসিটি। হাই সিপেজ ভেলোসিটি বলতে, সিপেজ মানে জল চুইয়ে যাওয়া। যখন ভেতরে ভয়েড রেশিও বেশি, ফাঁকফোকর যখন বেশি থাকবে, তখন সিপেজ ভেলোসিটি বেশি থাকবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের ডিসপার্স স্ট্রাকচার। ডিসপার্স স্ট্রাকচার মানে হচ্ছে নেট ফোর্স ইজ রিপালসিভ। এখানে ফেস টু ফেস ইন্টারাকশন হয়, ফেসের সাথে ফেস, মানে এক ধরনের থিতিয়ে পড়া। কোনো লেকের নিচে যে জল এসে থিতিয়ে পড়ে, পলিমাটিগুলো বা সয়েলগুলো,
এই যে থিতিয়ে পড়লো ওর মধ্যে লেস ভয়েড থাকে, ভয়েড থাকার চান্স খুবই কম, দেখতে পাচ্ছ এখানে ফাঁকা জায়গার চান্স থাকা খুবই কম। এগুলো হচ্ছে ডিসপার্স স্ট্রাকচার, ঠিক আছে। এর সিপেজ ভেলোসিটি আছে কিন্তু শুধু এই ডাইরেকশানে, এই জন্য দেখো হাই সিপেজ ভেলোসিটি ইনলি ওয়ান ডাইরেকশন, কারণ এদিকে তো সিপেজ হতে পারবে না, আটকে যাবে, কারণ ফেসগুলো একের উপর এক থিতিয়ে একটা লেয়ার তৈরি করে ফেলেছে, ঠিক আছে। লো ভয়েড রেশিও, ম্যারিন ক্লে ইজ দ্য এক্সাম্পল অফ দিস স্ট্রাকচার, ঠিক আছে। আরেকটা জিনিস আছে যেটা আমার এখানে পিডিএফে নেই, আমার মনে হয় একটু বলে দেওয়া উচিত। ডিফিউজ ডাবল লেয়ার এই জিনিসটা কি? একটি যদি ক্লে পার্টিকেল থাকে, মনে রাখবে এটা মনে করো একটা ক্লে পার্টিকেল, এটা এজগুলোতে পজিটিভলি চার্জ থাকে, আর ফেসে মেনলি থাকে নেগেটিভ চার্জ। কেন থাকে? কারণ আইসোমরফাস সাবস্টিটিউশন যেটা, সেটার জন্যই নেগেটিভলি চার্জ, সবসময় নেগেটিভ চার্জে থাকতে চায়। এবার মনে করো ওয়াটারের সাথে কন্ট্যাক্টে এলো। ওয়াটার কি? ওয়াটারের কিন্তু একটি ডাইপোলার মলিকুল, ওয়াটার মলিকুল ইজ ডাইপোলার। ডাইপোলার মানে কি? ডাইপোলার মানে পজিটিভ নেগেটিভ এরকম থাকবে, দুটো পোল। তো ওয়াটার মলিকুল কিন্তু ডাইপোলার, ঠিক আছে। এবার কি হচ্ছে, যখনই এই দুটো সংস্পর্শে এলো তখন কি হলো, ক্লে পার্টিকেলের আমি শুধু ফেসটাকে নিচ্ছি, এগুলো কি নেগেটিভলি চার্জড। এইদিকে ধরলাম আমার ওয়াটার আছে, ওয়াটারটা যখন ক্লে পার্টিকেলের একদম গায়ে যাবে তখন কি হবে, ওয়াটারের যে পজিটিভ পোল সেটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন করে। তাহলে নেগেটিভ পার্টিকেলগুলো কোথায়? এখানে নেগেটিভ পার্টিকেল তো এই সাইডে থাকতে পারবে না, কারণ এদিকে নেগেটিভ পার্টিকেল অফ ক্লে আছে, তাহলে ওয়াটারের পজিটিভ পার্টিকেলের সাথে অ্যাট্রাক্ট হবে। আবার আরও পার্টিকেল আছে ওয়াটারের পজিটিভ, সেটা কি? সেটা এইদিকে। তো একটা জিনিস দেখো, যত ডিস্টেন্স বাড়বে ওয়াটারের এই পজিটিভ আয়নটাও এই নেগেটিভ আয়নটাকে অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ কি না? সেরকমই যত ডিস্টেন্স বাড়বে তত আমার অ্যাট্রাকশনটা কমে যাবে। দেখো ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে এরকম নেগেটিভ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এরকম নয়, এই নেগেটিভটা আরও এদিকে চলে আসবে, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কোথায় ডেন্সিটিটা বেশি ছিল? এই জায়গাটাতে, সামথিং এতটুকু আমি ধরলাম, এদিকে আরও কমে যাচ্ছে, এদিকে আরও, এইদিকে আরও কমে যাচ্ছে, ঠিক আছে, এদিকে কমে যাচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাতে আমার কি হচ্ছে, স্ট্রংভাবে ধরে আছে, স্ট্রংলি হেল্ড। এটা লুজলি হেল্ড হলো, ধরে তো আছে। এই অ্যাকশনটা আমার, এই যে নেগেটিভলি চার্জড ক্লে পার্টিকেলের গায়ে যে নেগেটিভ চার্জটা আছে সেটার অ্যাকশন যতটা থাকবে ততটুকু আমি নিচ্ছি, সে লুজলি হেল্ড হোক বা যেভাবেই হোক, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে কিন্তু তার অ্যাকশনটা কমে যাচ্ছে, তো যতদূর পর্যন্ত তার অ্যাকশনটা আছে সেটি হচ্ছে আমার থিকনেস অফ ডিফিউজ ডাবল লেয়ার।
নোট করতে চাইলে করো, না করলে নেই, যা শুনে রাখো। এখানে যে ওয়াটারটা থাকে, এই পজিশনে যে ওয়াটারটা থাকে, সেটাই হচ্ছে আমার অ্যাডজর্ব ওয়াটার। অ্যাবজর্ব না কিন্তু, অ্যাডজর্ব। অ্যাডজর্ব মানে এ ক্লে স্ট্রাকচারে এমনভাবে থাকে সেটাকে সহজে বের করা যায় না। এটাই হচ্ছে আমার অ্যাডজর্ব ওয়াটার। মানে কি বলবো, ওয়াটার প্রেজেন্স ইন দ্য লেয়ার অফ ডিফিউজ, প্রেজেন্স ইন দ্য ডিফিউজ ডাবল লেয়ার ইজ কল্ড অ্যাডজর্ব লেয়ার। এই অ্যাডজর্ব ওয়াটারের জন্যই ক্লে পার্টিকেলে প্লাস্টিসিটি আসে। যেহেতু বের করা যায় না, সেহেতু কি হয়, ওয়াটার প্রেজেন্ট থাকেই সবসময় ক্লের মধ্যে। ঠিক আছে, এর জন্য এর মধ্যে প্রপার্টির খুব চেঞ্জেস আসে। প্লাস্টিসিটিটা মেইনলি অ্যাডজর্ব ওয়াটারের জন্যই আসে। এখন মনে করো যদি কোনো ডাইপোলার, ওয়াটার যেহেতু ডাইপোলার মলিকুল, সেহেতু আমাদের এই প্রবলেমটা হচ্ছে। ওয়াটার যদি ডাইপোলার মলিকুল না হতো, ফর এক্সাম্পল কেরোসিন, কেরোসিন আমাদের ডাইপোলার মলিকুল নয়, কেরোসিন দিয়ে করলে কোনো অসুবিধাই নেই, ডিফিউজ ডাবল লেয়ার ফর্মই করবে না, আয়নের কোনো ব্যাপারই নেই এখানে। ঠিক আছে, জাস্ট এটুকু মাথায় রাখো। আমরা ভিতরে অনেক জিনিস গেছে যেগুলো উপর উপর দিয়ে গেল, সেগুলো কেন বললাম না, কারণ আমি চাইছি যে যখন আমরা নেক্সট টাইম ডিসকাস করব, তখন জিনিসগুলো থরলি পড়ব। ঠিক আছে, যেমন সিপেজ ভেলোসিটি কী, শ্রিঙ্কেজ কী, সোয়েলিং কী, প্লাস্টিসিটি কী, এগুলো আসবো আমরা পরে। ঠিক আছে, তো আজকে এটুকুই। থ্যাংক ইউ।